হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের প্রতিনিয়তই কিন্তু একের পর এক ক্রাইসিস দেখা দিচ্ছে। আর এই ক্রাইসিসের কারণেই যারা অপরাধী আছে, যারা শেখ হাসিনার সময়কালে অপরাধ করেছেন, তারা কিন্তু সবাই পালিয়ে যেতে চাচ্ছেন ভারত। আর ভারতের এই পালানোর ব্যাপারটা কিন্তু চোখে পড়েছে ভারতীয় ভিসা সেন্টার থেকে শুরু করে সবার। মূলত আমরা সবাই কিন্তু জানি আগস্টের পর থেকে ভারত তাদের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত করে দিয়েছে। আর এই সীমিত যেই 2 থেকে 3 ক্যাটাগরির ভিসা তারা ছাড়ছে, এখানেও কিন্তু এখন বর্তমানে কিছুটা রেস্ট্রিকশান এনেছে। যেমন মেডিকেল ভিসা বা অন্য যে 2 ক্যাটাগরি ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা তারা দিচ্ছে, এখানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগছে বর্তমানে। আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু সবার ক্ষেত্রে লাগছে না। ধরেন কাউকে সন্দেহ হলো ভারতীয় ভিসা সেন্টার থেকে বা অন্য যেই দূতাবাস থেকে অ্যাপ্লাই করা যায়, সেখান থেকে যদি কাউকে সন্দেহ হয়, তখন কিন্তু তাকে বলা হয় পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসার জন্যে। আর সে যখন এই ক্লিয়ারেন্সটা একটা দালালের মাধ্যমে করিয়ে শুধু সাদা কাগজের মধ্যে কিছু লিখিত ক্লিয়ারেন্স দিয়ে জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু তারা বলেছে আপনাকে ভিসার ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে, সো চেষ্টা করবেন একদম থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসার জন্যে। কেননা অথেন্টিক ক্লিয়ারেন্স হলে সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকে না। যদি আপনারা থানা থেকে ক্লিয়ারেন্সটা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ দুটো। এক হচ্ছে দালাল ধরতে হচ্ছে না। দালাল ধরতে হলে আপনাকে দালালকে শুধু অযথা সাদা পেপারসে লিখিতর জন্য তাকে টাকা দিতে হয়। বাট পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি থানা থেকে আনতে যাবেন, একদমই ইজিভাবে গিয়ে শুধু বললেই তারা কিন্তু আপনাকে ক্লিয়ারেন্সটা দিয়ে দিবে। সেক্ষেত্রে থানায় কিন্তু টাকা পয়সা খুব একটা লাগে না। এই মুহূর্তে ভারতীয় ভিসা সেন্টার থেকে যেসব ভিসা দিচ্ছে, সেখান থেকে কিন্তু দুভাবে রিজেক্ট হচ্ছে ভিসাগুলো। প্রথমত, যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি কারো ক্ষেত্রে লাগে, তারা বলে সেটা আপনি যদি ফেক জমা দেন সেটা। আর অন্যটা হচ্ছে মেডিকেল ভিসার ক্ষেত্রে যারা সরাসরি দিল্লির বিভিন্ন হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে হাই কমিশনে ফাইল জমা করছেন অথবা আইভিকে জমা দিচ্ছেন বা বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে স্লট কিনে ফাইল জমা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে 4 ভাগের 3 ভাগই ফাইল রিজেক্ট করে দিচ্ছে ভারতীয় ভিসা সেন্টার থেকে। এর কারণ হলো যারা দিল্লি থেকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন বিভিন্ন হসপিটাল থেকে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা দিল্লি যায় তারা অধিকাংশই কিন্তু বলা যায় যে দিল্লির এম্বাসি ফেস করার জন্যে যায়, দ্বিতীয় কোনো কান্ট্রি যাওয়ার জন্যে, ঠিক আছে। তো সেখান থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে জমা করেন এবং বিভিন্ন মাধ্যমে টাকা দিয়ে স্লট কিনে সেটা জমা দেন আইভিকে, সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভিক কিন্তু ধরে নেয় সেটা আপনি মেডিকেল ভিসায় যাবেন আর ফেস করবেন হলো এম্বাসি। সো এই ক্ষেত্রে কিন্তু ভিসা আপনার রিজেক্ট করে দেয়। যদিও এই ক্ষেত্রে পর্তুগাল এম্বাসি একটা রুলস জারি করেছে, সেটা হলো যে পেপারস তারা চেক করবে। যদি আপনি মেডিকেল ভিসায় গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পেপারস তারা অ্যালাউ করবে না। আর যদি ডাবল এন্ট্রি ভিসা বা এন্ট্রি ভিসায় যান এবং এম্বাসি ফেস করেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার পেপারস অ্যালাউ করে। অনেকেই হচ্ছে এই রুলস জানে না বা জেনেও তারা অতি চালাকি করে এই কাজটা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু লস তাদের হয়ে যায়। আর এখানে আরও একটা কথা আছে যে যারা প্রথম যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভারতীয় ভিসা সেন্টার থেকে এই কঠোরতা অবলম্বন করছে। আর যারা প্রথম না গিয়ে দ্বিতীয়বার বা তৃতীয়বার যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই টেনশনের কারণ নেই। কেননা যারা আগে ডাক্তার দেখিয়েছেন, এখন যাবেন ফলো আপে এবং অথেন্টিক পেপারস আছে, তাদের কোনো ফেক ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি ভিসা পেয়ে যান বা যেতে পারেন। আর পুরো বিশ্বব্যাপী যেহেতু পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই উপলক্ষে কিন্তু বাংলাদেশেও সব ধরনের অফিস আদালত থেকে শুরু করে সব কিছু বন্ধ। এই বন্ধ অবস্থায় কিন্তু ভারতীয় ভিসা সেন্টার খোলা থাকে। শুধুমাত্র সরকারি ছুটির দিন ছাড়া শুক্র এবং শনিবার, এই 2 দিন ছাড়া বাকি 5 দিনই আইভিক সেন্টার খোলা থাকবে। সো আপনার যদি জরুরি কোনো কাজ থাকে, আপনি কোনো ফাইল জমা দিবেন বা কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন। ইভেন কি ঈদের দিনও কিন্তু তারা কাজ করে।
আর এদিকে যেহেতু দীর্ঘ ৮ মাস হতে চলল ভারত বাংলাদেশিদের জন্য কোনো ভিসাই প্রায় দিচ্ছে না, এতে করে যেটা হচ্ছে বাংলাদেশের চেয়ে ভারত কিন্তু অর্থনীতিতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশি পর্যটনের উপর নির্ভরশীল ভারতীয় ব্যবসায়ীরা ইতিমধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিয়েছেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ও ভারতের যাতায়াতকারী বাস কাউন্টারগুলো কিন্তু এখন রীতিমতো কাপড়ের দোকানে পরিণত হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক সেটা উন্নতির লক্ষ্যে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন সময় যদিও বিভিন্ন বক্তব্য দিয়েছেন, বাট দুদেশের মধ্যে কোনো রকম অগ্রগতি হয়নি। আগামী মাসের শুরুতেই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বিমস্টেক শীর্ষ সম্মেলনের। এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। গত বুধবার পাঠানো সেই চিঠির উত্তর এখনও দিল্লি দেয়নি। উল্লেখ্য যে আগামী 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বা বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক চেয়ে দিল্লির কাছে কিন্তু অলরেডি কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ ঢাকা থেকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মঙ্গলবার 25শে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমরা যে কোনো দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে এটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখছি। আমরা আশা করি যদি এই বৈঠকটি হয় তবে দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্ট যে স্থবিরতা সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে বলতে পারি আমরা বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। মূলত শুধুমাত্র বাংলাদেশের জনগণ কিন্তু নয়, ভারতের জনগণ বিশেষ করে কলকাতার যেসব ব্যবসায়ী আছে তারাও কিন্তু এই বৈঠকটির অপেক্ষায় রয়েছেন। সবাই কিন্তু মনে করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই বৈঠকটি করেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে ভিসার ক্ষেত্রে এবং যে সম্পর্কের জটিলতা এসেছে, বাংলাদেশ ভারতের সম্পর্কে যে স্থবিরতা এসেছে সেই সব সম্পর্কেই মোটামুটি ভারত এবং বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সবাই একটা আশার আলো দেখতে পাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।